হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সানডে। আমাদের সবার আজকে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ, কিন্তু তারপরও সব কিছু মিলিয়ে ভীষণভাবে প্যাকড একটা শিডিউল, একটার পর একটা কাজ চলছিল। সেটা নিয়েই আমার ছোট্ট একটা মিনি ব্লগ। গতকালকে বিকেলবেলায় আমার বড় জামাইবাবু এসে হাজির হয়েছিলেন 3 আটি খাকরোলের পাতা নিয়ে। আসলে খাকরোলের যে ভর্তাটা হয় সেটা রান্না করাটা যতটা না টাফ, তার চেয়ে বেশি টাফ হলো সেটাকে কেটে কুটে রেডি করা। তাই আমি খাকরোল পাতাগুলি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো নিয়ে বসে পড়েছিলাম কাটার জন্য। আর সামনে চলছিল মারদানি। মারদানিটা আসলে আমাদের থিয়েটারে গিয়ে আর দেখা হয়নি, তাই মনে করলাম টিভিতেই মারদানি চলুক আর এদিকে আমি খাকরোল পাতাগুলো কেটে নিই। এভাবেই আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় বসে আমার সবজিগুলো কেটে পরের দিনের জন্য রেডি করে রাখি। সাধারণত সানডের জন্য রেডি করতে হয় না, কিন্তু আজকে যেহেতু অনেক কাজ আছে তাই কালকেই আমি সেগুলো কেটে রেডি করছিলাম। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার বটির নিচে কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম যাতে করে কিনা আমার টাইলসের উপর কোনো দাগ না পড়ে। তো আমি আগের দিন মারদানি দেখতে দেখতেই খাকরোল পাতাগুলো কেটে রেখেছিলাম, আর আজকে সকালবেলা সেগুলোকে ধোয়ার পালা ছিল। যেহেতু খাকরোল মানেই হাত চুলকানোর একটা বিষয় থাকে, তাই খুব সাবধানে আমি সেগুলোকে ধুয়ে কড়াইতে সিদ্ধ হওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি খাকরোলের ভর্তা রান্না করার জন্য। পাতাগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি রসুনগুলোর খোসাও ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি জানেন একটা জিনিস খুব মানি, যে কাজ করার সময় যদি আমরা আনন্দ উপভোগ না করি তাহলে কাজটা ঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন হয় না। তাই যখনই আমি রান্না করি চেষ্টা করি ঘরে খুব জোরে গান চালিয়ে রাখার, আর সেটাতে যতটা পারি নিজের মতো করে উপভোগ করার। আর এদিকে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছিলো, সেটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন, আর তারপরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজা হতে হতে ওইদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে রসুনগুলোকে ভালোভাবে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম। রসুন পেস্ট করা হয়ে গেছে, এখন কড়াইতে সেই রসুনগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন যতক্ষণে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণে আমি খাকরোল পাতা যে সিদ্ধ করে রেখেছি সেগুলোকেও মিক্সিতে আস্তে আস্তে পেস্ট করে নিচ্ছি। আর দেখুন আমি একটা চামচ দিয়েই মিক্সিতে খাকরোল পাতাগুলি নিচ্ছি, এতে করে হাত চুলকানোর কোনো ভয় থাকে না। যাই হোক, আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আছে সেটার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে অ্যাড করে দিচ্ছি। আমার কাছে তো পেঁয়াজ রসুনের সঙ্গে এভাবে কালো জিরার ফোড়ন দিয়ে যে কোনো ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে। দেখুন প্রথম আমার যেই খাকরোল পাতার ব্যাচটা ছিল সেটা রেডি হয়ে গেছে। এখন সেকেন্ড টাইমের জন্য আমি আবার খাকরোল পাতা নিয়ে নিয়েছি, সেটাকেও সেমভাবে পেস্ট করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকমভাবে 3-4 বারে আমার সম্পূর্ণ খাকরোল পাতা পেস্ট করা হয়ে গেছে এবং কড়াইতে দিয়ে দিয়েছি। আর খাকরোল পাতা যখন আমরা ভর্তা করি সেটার মধ্যে কিন্তু মশলা হিসেবে তেমন কিছুই দিতে লাগে না, খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুস্বাদু একটা ভর্তা রেডি হয়ে যায়। যেহেতু আমার খাকরোল পাতা সবগুলো পেস্ট করা হয়ে গেছে, এবারে আমি আমার ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কারণ এরকম কালারফুল যেই সবজিগুলো থাকে সেগুলোর মধ্যে আমরা হলুদ অ্যাড করলে সেটা কালার নষ্ট হওয়ার একটা ভয় থাকে, তাই খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এখানে আমি যেহেতু শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম, ঝালের জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। ব্যাস এটুকুই, আর কিছুই দিতে লাগবে না। খানিকটা সময় নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো একটা পেস্ট যখন তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আমাদের খাকরোলের এই ভর্তাটা রেডি হয়ে যায়। দেখুন কি দুর্দান্ত হয়েছে রান্না। তবে আজকে কিন্তু আমার রান্না পর্যন্তই কথা নয়, আজকে ছিল আমার দিদির বাড়িতে প্রথম ছাদ ঢালাই, মানে একতলার ছাদ ঢালাই হবে। সেজন্য আমি রান্নাটা শেষ করেই স্নান টান করে একেবারে লাল সাদা একটা শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর আমার সাজুগুজু বলতেও কিন্তু একেবারে বেসিক কিছু জিনিস, যেমন লিপস্টিক পরা, একটু সিঁদুর দেওয়া, আর একটা টিপ পরা। সেটাও সবসময় পরি না, মাঝে মধ্যে শাড়ি বা ড্রেসের সাথে যদি খুব বেশি রিকোয়ারমেন্ট হয় তবেই আমি একটা টিপ পরি। আর অনেক সময় আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং ইয়াররিং বা গলার কিছু একটা পরার চেষ্টা করি। আমার মতো সাদাসিধে মানুষের সাদাসিধে এই লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এটা হলো আমার সম্পূর্ণ লুক। তারপর আমি এইভাবেই সেজেগুজে রওনা হয়ে গেলাম দিদির বাড়িতে। আমরা দিদির বাড়ি গিয়ে পৌঁছানোর আগেই কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছিলো। আর দিদির বাড়ি যেহেতু একটু গলির ভেতরে, তাই
বাড়ি থেকে একটু দূরে মেশিন পাতা হয়েছিল, সেখান থেকেই ঢালাইয়ের যে মশলাপাতি আছে সেগুলো লেবাররা ক্যারি করে আনছিল। বিশাল লম্বা লাইন ছিল। আর আমি দেখুন শাড়ি পরে বেশিক্ষণ সময় থাকতে পারছিলাম না, বেশ গরম ছিল, তাই ড্রেসটা একটু চেঞ্জ করে রাস্তায় চলে গেছিলাম। আর অনেকটা সময় আমরা ওইখানে স্পেন্ড করেছিলাম, দেখছিলাম কীভাবে কী কাজ হচ্ছে। আমরা কিন্তু শুধু রাস্তায় গিয়ে না, ছাদের উপরে যেখানে ঢালাইয়ের কাজ হচ্ছিল সেই জায়গাটায়ও যাওয়ার চেষ্টা করছিলাম। অনেকবারই ওইখানে গিয়ে গিয়ে দেখছিলাম কতটুকু কাজ হয়েছে, যদিও যাওয়ার সময় কাজের একটু ডিস্টার্ব হয়, সেই জন্য গা বাঁচিয়ে যেতে হচ্ছিল। আর এরই মধ্যে কাজ অনেকটা শেষ হয়ে যাওয়ার পর লাঞ্চের সময় হয়ে গেল। এখানে যারা কাজ করছিল ওদের জন্য লাঞ্চটা কিন্তু পার্সেল সিস্টেমে আনা হয়েছিল, তো সবাইকে লাঞ্চ দিয়ে দেওয়া হচ্ছে এখানে। আর লাঞ্চে ছিল সাদা ভাত, শীতল চাটনি, ডাল, ডিমের কারি আর চিকেন, সঙ্গে ছিল স্যালাড আর লেবু। ওয়ার্কাররা খাওয়া দাওয়ার পরে যখন দ্বিতীয়বার কাজ শুরু করে তখন আমরা আর বেশি সময় থাকতে পারিনি, কারণ আমরা সকালবেলা গিয়েছিলাম। আর আমার বড়মশাই যেহেতু কাজের সাইডটাতে অনেকটা সময় ছিল, তাই ওনার উপরে সিমেন্ট টিমেন্ট পরে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তাই আমরা লাস্টের দিকে বাড়ি চলে এলাম। সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।